আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের খুনে মাফিয়া, লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 2008 সাল। পার্ট 5। এই কি হয়েছে? আবার প্রশ্ন করল মেয়েটা। হেলান দিল দরজার চৌকাঠে। বাপটা এমন যেন নিজের নগ্নতা সম্পর্কে ওর কোনো ধারণা নেই। আগুনটা বাড়িতে লেগেছে নাকি একা শুধু তোমার গায়ে হ্যান্ডসাম? পায়ের আওয়াজ এখন আরও কাছে, পরিষ্কার শোনা যাচ্ছে। 5 তলায় উঠছে লোক দুজন। ব্যাখ্যা করবার সময় নেই। এই পোশাকে কোনো মেয়েকে বাইরে নিয়ে যাওয়ার কথা ভাবা যায় না, তবে মাথা থেকে ব্যাপারটা ঝেড়ে ফেলল জিসান। লোক দুজন ওদের দেখে ফেলার আগেই মেয়েটাকে নিয়ে এলিভেটরে ঢুকে পড়তে হবে। জানে সময় পাবে 5 কি 6 সেকেন্ড। তোমাকে সাহায্য করছি বলে মেয়েটার হাত ধরে টান দিল জিসান, কিন্তু দরজার চৌকাঠ আঁকড়ে ধরল মেয়েটা। হাঁটু বাঁধালো দরজার ভেতরের দেওয়ালে। টানা হ্যাঁচড়া করেও এতটুকু নড়ানো যাচ্ছে না। কি ভেবেছ আমাকে তুমি? হ্যাঁ, প্রশ্নটা করে হি হি করে আসলো। এই সময় প্রায় চমকে উঠে উপলব্ধি করলো জিসান নেশা করে মাতাল হয়ে আছে মেয়েটা। কি নেশা করেছে বলা মুশকিল। গাঁজা, মদ, আফিম, অচেনা সব গন্ধ এসে লাগছে নাকে। জিসানের বিষয়ের সুযোগ নিয়ে হ্যাচকা টানে নিজেকে মুক্ত করল টোপাজ। ধীরে হ্যান্ডসাম, ধীরে বলল। টলে উঠল একবার। ভুলে গেছো এটা 21 শতক? ফর গড সেক, কি বলছি শোনো, হিসিস করে উঠল জিসান। দুজন লোক তোমার ক্ষতি করতে আসছে। বাঁচার একটাই উপায়, আমার সঙ্গে পালানো। আরও দুজন? ওদের সবাইকে আসতে দাও, ওদের সঙ্গে তুমিও এসো। জমজমাট একটা পার্টি হয়ে যাক। হাত বাড়িয়ে আবার টোপাজকে ধরতে গেল জিসান, কিন্তু লাফ দিয়ে ওর নাগালের বাইরে সরে গেল মেয়েটা। চোকাট ফেরিয়ে ঢুকে পড়েছে অ্যাপার্টমেন্টের ভেতর। ঘুরে বলল, কি হলো? তুমি প্রথম সুযোগ নিতে চাও না? তাহলে এসো। মুখ বেয়ে গামের ধারা নেমে আসছে। দরজার দিকে পা বাড়ালো জিসান। এই যে তুমি শোনো। ডাক্তার শোনার জন্য কান খাড়া করে রেখেছিল জিসান। চোখের কোণ দিয়ে দেখলো দাগি লোকটা সিঁড়ির মাথায় উঠে এলো। তার পেছনে আরেক লোকের আবাস পেল। অত লম্বা নয়, তবে স্বাস্থ্য খুব ভালো। অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকে পড়ল জিসান। দড়াম করে বন্ধ করলো কবাট, তারপর লক করে দিল। নিচে উপরে একটা করে দুটো বোল্ট দরজায়, দুটোই লাগিয়ে দিল। ভুল করছো হে, তোমাকে একা আমি কোনো সময় দেব না, বলল টোপাজ। আমি আমুদি মেয়ে, হইচই পছন্দ করি। দরজা খুলে ওদেরকেও ডাকো। চুপ, ধমকে উঠল জিসান। বোকার মতো কথা বলছো তুমি। ওরা তোমাকে। কাকে তুমি বোকা বলছো? হ্যাঁ, তীক্ষ্ণ সরে চেঁচিয়ে উঠল মেয়েটা। আমার পথ থেকে সরে যাও। কি বলছি শুনবে না? ঠিক আছে, আমি ওদের ভেতরে ডাকছি। ওকে পাশ কাটিয়ে এগুলো মেয়েটা। হাত বাড়িয়ে ধরে ফেলার আগেই দরজার উপরের বোল্ট খুলে গেল। এই সময় খুব জোরে নক হলো দরজায়। আমাকে খামচাবে না, চেঁচিয়ে উঠে জিসানের কাছ থেকে সরে গেল মেয়েটা। লোক দুজন তোমাকে খুন করতে এসেছে, বুঝতে পারছো না? খেকে উঠল জিসান। দরজার দিকে এগোতে বাধা দিল টোপাজকে। ওর কাঁধ ধরে বার কয়েক ঝাঁকালো। ওরাই তো তোমার কাছ থেকে। চোখে থাপ্পড় খেয়ে গঙ্গিয়ে উঠল। মরতের জন্য অন্ধ হয়ে গেছে। এই সুযোগে দরজার নিচের বোল্টও খুলে ফেলল টোপাজ। এবার হাত নাড়ছে কি হলে ঢোকানোর চাবির দিকে। চোখ থেকে হাত নামিয়ে ওকে ধরল জিসান। টান দিয়ে সরিয়ে এনে একটা আর্ম চেয়ারে বসিয়ে দিল। পর মুহূর্তে লাফ দিয়ে দরজার কাছে ফিরে গেল জিসান। আবার লাগিয়ে দিল বোল্ট দুটো। অনুভব করলো কপাটে কি যেন একটা প্রকাণ্ড আঘাত করলো, সম্ভবত কারো ভারী কাঁধ। দরজাটা ঝাঁকি খেলেও ভেঙে পড়ল না, তবে এই ধকল বেশিক্ষণ সইতেও পারবে না। চেয়ার থেকে উঠে মারমুখ হয়ে জিসানের দিকে ছুটে এলো টোপাজ। ওর বুকে অবিরাম কিল ঘুষি মারল। কবজি দুটো ধরে নিজের বুকের উপর টেনে আনলো জিসান। বলল,
ওরাই তোমাকে ব্ল্যাকমেল করছে বোকামি। বললে কি হবে? নেশা করায় টপাজের মাথায় কিছু ঢুকছে না। জিসানের হাঁটুর নিচে লাথি মারল, হাতের কিনারা চালালো থুতুনির তলা লক্ষ্য করে। দু হাত দিয়ে ধরে শূন্য তুলল ওকে জিসান। আরেক দরজার দিকে ছুটে গেল, বেরুলো একটা প্যাসেজে। দুপাশে অন্ধকার কয়েকটা কামরা, কোনোটার সামনেই থামল না ও। প্যাসেজের শেষ মাথায় আলোকিত দরজা দেখা যাচ্ছে। ওই দরজা দিয়ে ভেতরে ঢুকলো জিসান। বেশ বড় সড়ো, সাজানো গোছানো একটা কামরা, সম্ভবত গেস্ট রুম হবে। বিছানাটা জানালার নিচে, দেওয়ালের একদিকে ভারী ওয়ার্ড্রপ, উল্টো দিকের ড্রেসিং টেবিল। মেয়েটাকে বিছানায় নামালো ও, ছুটে গিয়ে বন্ধ করলো দরজা, চাবি ঘোরালো, কি হোল থেকে বের করে নিল ওটা। বিছানা থেকে লাফ দিয়ে মেঝেতে নামলো মেয়েটা, আবার ছুটে যাচ্ছে জিসানের দিকে। চোখ দুটো থেকে আগুনের শিখা বেরোচ্ছে। কুজো হলো জিসান, দু হাতে কোমর জড়িয়ে ধরে আবার মেয়েটাকে শুনতে তুলল, খাটের কাছে ফিরিয়ে নিয়ে গিয়ে বিছানার উপর আশ্রে ফেললো। এত জোরে ধরে না রাখলে ফুটবলের মতো ড্রপ খেয়ে পড়ে যেত মেঝেতে। দম ফুরিয়ে যাওয়া হাঁপাচ্ছে মেয়েটা, নড়াচড়া শক্তি নেই। এই পাকে ওয়ার্ড্রপটা টেনে দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছে জিসান। এত ভারী, প্রতিবারের চাষটা 1 ইঞ্চির বেশি নাড়ানো যাচ্ছে না। হাঁপুরের মতো হাঁপাচ্ছে ও। কোন সাহসে আমার ফার্নিচারে তুমি হাত দিয়েছ? বিছানা থেকে বলল টোপাজ। থামো বলছি। ওর কথায় জিসান কান দিচ্ছে না, ওয়ার্ড্রপে কাঁধ ঠেকিয়ে ঠেলছে। দরজার গায়ে ওটাকে নিয়ে যেতে এই শীতে ঘাম ছুটে গেল ওর, কিন্তু বিশ্রাম নেওয়ার সময় পাওয়া গেল না। প্যাচেস থেকে ছুটন্ত পায়ের আওয়াজ ভেসে এলো। জিসান ভাবল, দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতর ঢুকতে পারল, গেস্ট রুমের দরজা ভাঙা সহজ হবে না। ওয়ার্ড্রপ খুলে একটা দামি ফার কোট বের করে ছুড়ে দিল মেয়েটার দিকে। জলদি এটা পরে নাও। আমার বাড়ি থেকে বেরো তুমি, চেঁচিয়ে উঠল মেয়েটা। কোটটা ছুড়ে দিল মেঝেতে। ওকে ধরে মেঝেতে দাঁড় করালো জিসান। একটা ঝাঁকি দিয়ে বলল, চড়িয়ে সবগুলো দাঁত ফেলে দিতে পারি, তা জানো? ওরা তোমাকে মারতে এসেছে, সহজ কথাটা মাথায় ঢুকছে না। তাড়াতাড়ি পড়ে নাও, তোমাকে আমি সেফ হাউজে নিয়ে যাচ্ছি। কিন্তু কে কার কথা শুনে? হিংস্র বাঘিনীর মতো জিসানের উপর ঝাঁপিয়ে পড়ল টোপাজ। লম্বা নখগুলো ওর চোখে ঢোকাতে চেষ্টা করছে। এবার সত্যিই খেপে গেল জিসান। দরজার বাইরে পৌঁছে গেছে সাক্ষাৎ যমদূত। এখন প্রতিটি সেকেন্ড অমূল্য। কিছু বোঝার আগেই ধড়াম করে টোপাজের চোয়ালে একটা ঘুষি মারল। কোটরের ভিতর উল্টে গেল টোপাজের চোখ। বাজ হলো 2 হাঁটু, পড়ল ওর বাড়ানো বাহুর মধ্যে। অজ্ঞান দেহটাকে বিছানায় শুয়ে কোট পরালো জিসান, তারপর ছুটে গিয়ে জানালার কবাট খুলল। ফায়ার এসকেপ প্ল্যাটফর্ম মাত্র কয়েক ফুট নিচে। দেখতে পেয়ে বিরাট স্বস্তি বোধ করল। শালা বাঞ্চোটা জানালা দিয়ে পালাচ্ছে, দাগি লোকটার কণ্ঠস্বর শুনতে পেল জিসান। আমি নিচে যাচ্ছি, তুমি দরজাটা ভাঙতে পারো কিনা দেখো। এতটুকু ইতস্তত না করে নিজের কাজ করে যাচ্ছে জিসান। জানে নামতে ওই লোকেরও কম সময় লাগবে না। তারপর তাকে দানাটার পিছনে পৌঁছাতে হবে। কঠিন প্রতিযোগিতা, তবে এই ফাঁদে আটকে থাকার চেয়ে ভালো টোপাজকে পা জাগলা করে ধরল জিসান। জানলা দিয়ে বের করে প্ল্যাটফর্মে নামালো, তারপর নিজেও বেরিয়ে এলো। ঠিক এই সময় পিছনে বেশি এলো দরজায় চির ধরা শব্দ। ফায়ার এসকেপের নিচে অন্ধকার গলি, কিছু নড়ছে না। উঁচু পাঁচিলের মধ্যে আরো গাঢ় অন্ধকারে মিশিয়ে গেছে। ওটা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। টোপাজকে কাঁধে তুলে নিয়ে লোহার ধাপ বেয়ে সাবধানে নামতে শুরু করলো জিসান। মেয়েটা হালকা নয়, জিসানের পা কাঁপছে, তবে কোনো বিপদ ছাড়াই কাঁধের বোঝা নিয়ে নিচে নেমে এলো। ডানে বাঁয়ে তাকালো, কোনো দিকে আলো নেই। ডান দিকে এগোলো, মাত্র কয়েক ফুট গেছে পিছনের শব্দ হতে দ্রুত ঘুরে দাঁড়ালো জিসান। বেশ কিছুটা দূরে একটা দরজা খুলে গেছে, সেটার ভিতর থেকে খানিকটা আলো এসে পড়েছে গলিতে। সে আলোয় নিঃশব্দে বেরিয়ে এলো লম্বা চড়া এক লোক। আকৃতিটা দেখেই দাগি এক চোখা লোকটাকে চিনতে পারলো জিসান। আবার ঘুরে নিজের পথে এগুলো, কোনো শব্দ করছে না। দাগি লোকটা কান পাতলো, ডানে বাঁয়ে তাকালো, আন্দাজ করবার চেষ্টা করছে কোন দিকে গেছে জিসান। সামনে নিশ্চিদ্র অন্ধকার, খুব সাবধানে এগোচ্ছে জিসান। লোকটাকে এদিকে রওনা হতে দেখা মাত্র খিচে দৌড় দেবে।
হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা খেলো একটা দেওয়ালে। ঝাঁকি লাগায় কাঁধ থেকে পড়ে যাওয়ার উপক্রম করলো টোপাজ। কোনো রকমে তাল সামলে প্লাস্টার না করা ইটের গাঁথুনির উপর হাত বুলালো জিসান। সর্বনাশ, এটা একটা কানা গুলি। গলির উল্টো দিকে চলে এসে ফাঁদে আটকা পড়ে গেছে। খালি কাঠটা দেওয়ালে ঠেকিয়ে হাঁপাচ্ছে জিসান। ফেলে আসা অন্ধকার গলি বরাবর তাকালো। বুকের ভেতরটা ধক ধক করছে। খোলা দরজা থেকে বেরিয়ে আসা আলোটা দেখছে। ওই আলোয় দাঁড়িয়ে এদিকে তাকালো দাগি লোকটা। তারপর ওর দিকে হাঁটতে শুরু করলো, হাতে পিস্তল। যানবাহনের আওয়াজ শুনে জিসান বুঝলো মেইন রোড এখান থেকে বেশি দূরে নয়। আন্দাজ করলো বাম দিকে হাঁটা ধরলে এতক্ষণে সাউথ স্ট্রিটে পৌঁছে যেত। তারপর মেইন রোডে উঠতে 2 মিনিটের বেশি লাগতো না। টোপাজকে ধীরে ধীরে কার থেকে গলির মেঝেতে নামালো। দেওয়ালে হেলান দিয়ে বসিয়ে রেখে লোকটার দিকে নিঃশব্দ পায়ে এগোলো। জানে লোকটা ওকে দেখতে পাচ্ছে না। ও যে এদিকে এসেছে এটাও তার ধারণা মাত্র। মেয়েটাকে প্রায় 20 গজ পিছনে পেলে এসে বাম দিকের পাঁচিল ঘেঁষে থামলো জিসান। কিছু সন্দেহ না করলো সাবধানে এগোচ্ছে লোকটা। আর মাত্র কয়েক ফুট দূরে তার নিঃশ্বাস ফেলার আওয়াজ পাচ্ছে জিসান। সুগন্ধি তেলের বিচ্ছিরি ঝাঁজ পাচ্ছে নাকে। ঝুলে থাকা ছায়াটা 1-1.5 ফুট দূর দিয়ে পাশ কাটাচ্ছে। ওকে দেখতে পাচ্ছে না, জানে না তার জন্য ফাঁদ বাঁধা আছে। অকস্মাৎ ছায়াটার চড়া পিঠ লক্ষ্য করে লাফ দিল জিসান। হোঁচট খেলে লোকটা গুমড়িয়ে ওঠার আওয়াজ বেরোলো গোলা থেকে। আঙ্গুলে ঢিল পড়ায় খসে পড়ল পিস্তল। হাতের বাজে তার গলা পেঁচিয়ে ধরেছে জিসান। জানে 2-3 মিনিট এভাবে ঝুলে থাকতে পারলে জ্ঞান হারাবে দানবটা। কিন্তু এই জন্য উন্মুক্ত বেড়ালকে ধরে রাখার চেষ্টা। দেওয়ালে ধাক্কা খেলো লোকটা 1-2 বার। পিঠে ঝুলে থাকা জিসানকে থেতলাচ্ছে। জিসানের মনে হলো ওর পা জোরে সব হাড় গুড়িয়ে যাচ্ছে। ফুসফুসে বাতাস বলতে কিছু নেই। তারপরও শত্রুর পিঠ ছেড়ে নামছে না, বরং গলায় চাপ আরো বাড়াচ্ছে। দম আটকে যাচ্ছে বুঝতে পেরে মরিয়া হয়ে উঠল লোকটা। কাঁধের উপর দিয়ে হাত তুলে জিসানের চোখে আঙ্গুল ঢোকাবার চেষ্টা করলো। বিপদ টের পেয়ে মুখটা আরেক কাঁধে গুজল জিসান। শরীরটাকে সামনের দিকে ঝাঁকিয়ে প্রতিপক্ষকে হাঁটু গাড়তে বাধ্য করল। গলির মেঝেতে পা রাখতে পারায় গলা পেঁচানোর হাতে অতিরিক্ত জোর পেল জিসান। চাপ আরো বাড়ালো। হঠাৎ করেই অসাড় হয়ে গেল লোকটা। নেতিয়ে পড়ল এক পাশে। আরো 1 মিনিট পর গলা ছেড়ে সিধে হলো জিসান। পালস পরীক্ষা করলো, নেই। গলি বরাবর তাকিয়ে ভাবলো মোটা লোকটাও এদিকে আসবে কিনা। গলির মেঝে হাতড়ে পিস্তলটা খুঁজে নিল। তারপর দ্রুত পায়ে মেয়েটার দিকে এগুলো। ওকে কাঁধে তুলে নিয়ে আলোকিত দোরগোড়ার দিকে হাঁটছে। ওর একটা হাত মেয়েটার হাঁটুর পেছনে, অপর হাতে পিস্তল। খোলা দরজার ভেতরে খালি প্যাসেজ। সেটাকে পাশ কাটিয়ে এগোচ্ছে জিসান। অন্ধকার গলি থেকে ফাঁকা আরেকটা গলিতে বেরিয়ে এলো। বাঁকের মুখে দাঁড়িয়ে ভাবছে সাউথ স্ট্রিটে ঢোকার পর কেউ যদি এই অবস্থায় দেখে ওকে কি ভাববে, কিংবা যদি পুলিশের সামনে পড়ে যায়। সাউথ স্ট্রিটকে পাশ কাটিয়ে এলো জিসান। মেইন রোডের মুখে এসে টোপাজকে কার থেকে নামিয়ে দেওয়ালে ঠেস দিয়ে বাসালো। এবার একটা ট্যাক্সি পেলেই হয়। তা পেতে হলে কিছুটা এগিয়ে মেইন রোডে দাঁড়াতে হবে। সেদিকে এগুবে এই সময় ওর ট্রাউজারে টান পড়ল। এই হ্যান্ডসাম, আমাকে একা পেলে পালাচ্ছে কেন? তোমার সঙ্গে এই কথা ছিল আমার। আহ, ট্রাউজার ছাড়ো, বলল জিসান। কাঁধ ধরে দাঁড় করালো টোপাজকে। এসো, একটু এগুলোই ট্যাক্সি পাবো। রাত 9টা। ক্যাটস্কিলের 2 নম্বর সেফ হাউসে পৌঁছে রানা দেখলো এজেন্সির একজন ডাক্তার ঘুম পাড়িয়ে দিয়েছে টোপাজকে। বিছানার পাশে একটা চেয়ারে বসে সারাক্ষণ মেয়েটার উপর নজর রাখছে নার্স। বেডরুমের বাইরে ওর অপেক্ষায় পায়চারি করছে জিসান। ওকে নিয়ে সিটিং রুমে বসলো রানা। মাত্র 2 কথায় রিপোর্ট শেষ করলো জিসান। দাগি লোকটা সম্ভবত মারা গেছে মাসুদ ভাই, তবে তার সঙ্গে ছাড়া আমাকে কেউ দেখেনি। পিনোডেলে ইকোভিটরির সঙ্গে কি কথা হয়েছে সংক্ষেপে জিসানকে জানালো রানা। তারপর বলল, ওখান থেকে এখানে আসার পথে টিসার বাড়িতে গিয়েছিলাম। ইকোর সঙ্গে কথা বলে আমার সন্দেহ আরও দৃঢ় হয়েছে। ওর পার্টনার হিসেবে কাজ করছে টিসা, কিন্তু পাইনি ওকে। খালি বাড়ি পাহারা দিচ্ছে তোমার গার্ডরা। কিভাবে যেন ওদের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেছে, সেটাও গতকালও হতে পারে। ওর মোবাইল বন্ধ।
পুলিশকে রিপোর্ট করা উচিত না মাসুদ ভাই? জিজ্ঞেস করলো জিসান। লেফটেন্যান্ট মার্লিকে জানিয়েছি, বলল রানা। টহল পুলিশের সবগুলো ইউনিটকে অ্যালার্ট করেছে। সে একটা দীর্ঘশ্বাস চাপল। আমি ভয় পাচ্ছি। টিসাকে খুন করেছি ইকো। এখনো যদি না করেও থাকে, এবার করবে। এই জন্য যে টিসাকে তার আর প্রয়োজন নেই, জানতে চাইল জিসান। হ্যাঁ। রানা এজেন্সির সঙ্গে এত বড় বেইমানি টিসা করলো কেন মাসুদ ভাই? মাথার চুলে আঙ্গুল চালাচ্ছে জিসান। তাছাড়া যাকে এত ভালোবেসে বিয়ে করেছিল, তাকেই বা কিভাবে খুন হতে দিল? এর উত্তর আমারও জানা নেই জিসান, বলল রানা। ইকো হয়তো ওকে সম্মিলিত করে ফেলেছিল, কিংবা হয়তো টাকার লোভ সামলাতে পারেনি। পুলিশ জানে ইকোর সঙ্গে দেখা হয়েছে আপনার? আমি না বললেও জানে ওরা। অন্তত কমিশনার তো জানেই, বলল রানা। 24 ঘন্টার নোটিসে কাজ হবে? জিজ্ঞেস করল জিসান। মাথা নাড়ল রানা। না, তবে এখন থেকে ইকোর প্রতিটি নড়াচড়া মনিটর করব আমরা। তুমি আজ সারা রাত ওর বাড়ির উপর নজর রাখো। যদি দেখো বেরোচ্ছে, জানাবে আমাকে। ফোন করে মাশরাফিকে ডেকে নিও। জি মাসুদ ভাই। একটা ফোন পেয়ে খুশি হয়ে উঠল ইকো বেটরি। এরকম একটা খবরের জন্যই অপেক্ষা করছিল সে। যোগাযোগ কেটে দিয়ে নিজেও একটা ফোন করলো। তারপর বাইরে বেরোবার জন্য স্লিপিং গাউন পাল্টে স্যুট পরলো। জানে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তার স্যুটের উপর একটা রেইনকোট চাপালো। হেড গিয়ার দিয়ে ঢেকে নিল মাথাটা। তাতে মুখেরও অনেকটা ঢাকা পড়ল। কাপড় পাল্টানোর পর আর কোনো জানালার সামনে ভুলেও যাচ্ছে না ইকো। কেউ যদি ওর উপর নজর রাখে, সে জানুক এখনো স্লিপিং গাউনই পরে আছে সে। অভিজাত এলাকা। বৃষ্টির মধ্যে দাঁড়াবার কোনো জায়গা না পেয়ে সিঁড়ি বেয়ে এলাকার পানির ট্যাঙ্কের মাথায় উঠে পড়েছে জিসান। চোখের নাইট গ্লাস এটে ইকো ভিটরির বিশাল বাগান বাড়ির উপর নজর রাখছে। ওর পজিশনটা উঁচু জায়গায় হওয়ায় বাড়িটার গাড়ি বারান্দা, সদর দরজা, ছাদ, পিছনের খোলা মাঠ, আলোকিত কয়েকটা জানালা, মাঝে মধ্যে জানালার ভেতর স্লিপিং গাউন পরা ইকোর হাঁটা চলা সবই পরিষ্কার দেখতে পাচ্ছে জিসান। শুধু দূরত্ব খুব বেশি হওয়ায় ইকোর মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। রাত ঠিক 9:30টায় গেট দিয়ে বাগান বাড়িতে একটা পাজেরো জিপ ঢুকলো। গাড়ি বারান্দায় থামলো ওটা। নিচে নামলো দীর্ঘদেহী এক তরুণ। বগলের তলায় কাগজে মোড়া একটা জিনিস। আকৃতি দেখে জিসানের মনে হলো কোনো পেন্টিং হতে পারে। সদর দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকে আগন্তুক নিজেই ওটা বন্ধ করে দিল। হাত ঘড়ির উপর চোখ রেখেছে জিসান। দেখলো বাড়ির ভেতর মাত্র 3 মিনিট থাকলো লোকটা। দরজা খুলে আবার বেরিয়ে এসে পাজেরোয় চড়ে চলে গেল। জিসানের জানা হলো না 3 মিনিট আগে যে লোক বাড়িতে ঢুকেছিল সে বেরোয়নি, বেরিয়েছে হুবহু তার মতো কাপড় চোপড় পরা অন্য লোক, ইকো ভিটরি। একটু পর দোতলার জানালার ভেতর স্লিপিং গাউন পরা এক লোককে কয়েক সেকেন্ডের জন্য দেখলো। এত দূর থেকে তাকে ওর ইকো বলে মনে না হওয়ার কোনো কারণ নেই। বালিশ থেকে মাথা তুলে বেডসাইড টেবিলের দিকে তাকালো মালি। চোখে ঘুম ঘুম ভাব। দেখলো ছোট্ট টেবিল ক্লকে রাত 10:30 বাজে। সময় শেষ, এখনই। জড়ানো গলায় জিজ্ঞেস করলো লরেন্স সাইমন। কাছে টানলো মলিকে। প্রেম করবার পর পরস্পরকে জড়িয়ে ধরে কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিল ওরা। না, আরো আধা ঘন্টা থাকা যায়। দীর্ঘশ্বাস ছাপলো মলি। আমার তো তোমাকে ছেড়ে থাকতে ইচ্ছে করে না। সাইমনের নগ্ন বুকে হাত বোলাচ্ছে। সময় কিভাবে যে ফুরিয়ে যায়। কত প্রস্তাবিত দিলাম, তুমি একটাতেও রাজি হচ্ছ না, একটু অভিমানের সুরে বলল সাইমন। আজ আরেকটা আইডিয়া এসেছে মাথায়, শুনবে? কেন শুনবো না ডার্লিং? শুধু মাসুদ ভাই আঘাত পাবেন এমন কিছু আমাকে তুমি করতে বলো না, বলল মলি। অনেক কথাই ওকে আমরা জানাইনি, সেজন্য অপরাধ বোধে দগ্ধ হচ্ছি। আল্লাহ কিরে বলছি, কখন না সব গড়গড় করে বলে ফেলি। বসকে আঘাত লাগে এমন কিছু আমিও করতে চাই না, বলল সাইমন। কিন্তু নিজের জন্য কিছু অর্জন করার অধিকার আমাদের সবারই আছে, তাই না? আমার ডার্লিং কি অর্জন করতে চাই গো? আদুরে গলায় বলল মলি। একটা চুমু খেলো সাইমনকে। আচ্ছা, কেমন হয় আমরা দুজন যদি একটা গোয়েন্দা অফিস খুলি, বলল সাইমন।
আমাদের যে অভিজ্ঞতা, ক্লায়েন্ট পেতে কোনো সমস্যা হবে না। স্বাধীন ব্যবসার মজাই আলাদা। ওরকম চিন্তা আমার মাথায় যে আসেনি তা নয়, ধীরে ধীরে বলল মালি। কিন্তু গুডউইল তৈরি করতে না পারলে এই ব্যবসা চলবে না। কি হলো, থামলে কেন? জিজ্ঞেস করলো সাইমন চিত হয়ে মলের দিকে তাকালো। কি ওটা? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল মলি। সাইমনের কানে ঠোঁট ঠেকে আছে। কোথায়? কি যেন শুনেছি, বলল মলি বিছানার উপর উঠে বসল। ফায়ার প্লেসে আগুন জ্বলছে। তার আবায় সাইমন দেখলো ভয়ে প্যাকাশে হয়ে গেছে মলের চেহারা। কি? ভয়ের ঠান্ডা একটা স্রোত নেমে এলো সিঁড়ি দাঁড়াবে। সে উঠে বসলো বিছানায়। পাশের কামরায় কে যেন আছে, ফিসফিস করলো মালি। তাহা সম্ভব নয়, বলল সাইমন। কিন্তু মুখে যাই বলুক, হঠাৎ করে অসুস্থ বোধ করছে। দরজায় তালা দেওয়া, ও তো আমার কল্পনা। না, কেউ আছে ওখানে, বলল মালি। একটা পা মেঝেতে নামিয়ে চেয়ারে স্তূপ করা কাপড় চোপড়ের তলায় হাত গলিয়ে দিল, যেখানে পিস্তলটা রেখেছে। ওটা খুঁজে পেতে মলের দেরি হচ্ছে দেখে নার্ভাস হয়ে পড়ল সাইমন। জট করে নিজের বালিশের তলায় হাত ঢুকিয়ে হাত রাখছে। হাতে কিছু না ঠেকায় আতঙ্কিত বোধ করল সাইমন। পিস্তলটা নেই, বিকৃত গলায় বলল। বিছানা থেকে ঝুঁকে চেয়ারে খুলে রাখা স্লিপিং গাউনের দিকে হাত বাড়ালো। আমারটাও পাচ্ছি না, ফিসফিস করলো মালি। কাঁপুনি উঠে গেছে শরীরে। কিন্তু আমরা স্বপ্ন দেখছি না তো, ফিসফিস করলো সাইমন। কারো ভেতরে ঢোকা অসম্ভব। পর মুহূর্তে দুই কামরার মাঝখানের দরজায় একটা দীর্ঘদেহী ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে আড়ষ্ট হয়ে গেল। দরজার চৌকাঠের উপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে ইগো ভ্যাটুরি। এক চুল নড়ছে না, কিছু বলছে না, শুধু পালা করে দেখছে দুজনকে। শীত করছে সাইমনের। ও লরেন্স, বলে ওর একটা বাহু আঁকড়ে ধরল মালি। সাইমন কিছু বলছে না, কথা বলবার শক্তি নেই ওর। বোকার মতো শুধু তাকিয়ে থাকলো চৌকাঠের উপর দাঁড়ানো ছায়ামূর্তির দিকে। ঘরে ঢুকলো ইকো। ভূতের মতো হাঁটছে, ডান হাতে পিস্তল। রেইনকোট থেকে এখনো দু এক ফোঁটা পানি ঝরছে। চকচকে লাগছে ভেজা মুখ। থেমে নেই অবিরত উঁচু নিচু উঁচু চোয়াল দুটো। আগুনের প্রতিফলন দেখা যাচ্ছে হলুদাব চোখে। পিস্তলটা ওদের দিকে তাক করে কর্কশ সুরে বলল ইকো, ভুলেও কেউ নড়বে না। খালি একটা পিছনে নিয়ে গিয়ে বন্ধ করলো দরজা। মলি ভাবল, যাক, মাসুদ ভাই নন। হঠাৎ এত বেশি স্বস্তি পেল, মনে হলো অসুস্থ হয়ে পড়বে। বিছানার চাদরটা বুকের কাছে ধরে রেখেছে। বস নন এটা উপলব্ধি করে সাইমনও স্বস্তি বোধ করছে। ভাবছে, কে এই লোক? ইকোর হয়ে যে মাফিয়া ডন ওকে কাজ দিয়েছিল তার প্রতিনিধি, নাকি ইকো নিজে? কে তুমি, কি চাও? সাধারণ কোনো চোর কিংবা ডাকাত তো নয়। ভালো চাও তো বেরিয়ে যাও এখান থেকে। চোখে স্থির হয়ে আছে পিস্তলটার উপর। ফায়ার প্লেসের দিকে হেঁটে গেল ইকো। পাশে রাখা একটা আর্ম চেয়ারে বসলো। তারপর শান্ত স্বাভাবিক আচরণে আতঙ্কিত করে তুলছে মলিকে। ওখানেই বসে থাকো দুজন, বললে ইকো পায়ের উপর পা তুলল। পিস্তলটা ওদের দুজনের মাঝখানে তাক করলো। বোকার মতো কিছু করতে যেও না, তাহলে খুন করতে বাধ্য হব আমি। কে? কে তুমি? জিজ্ঞেস করলো সাইমন। বুঝতে পারছে লোকটা সাধারণ চোর ডাকাত নয়। তাদের গায়ে এত দামি কাপড় চোপড় থাকবে না। আমার নাম ইকো ভেটরি, নরম সুরে বলল ইকো। আশা করি নামেই পরিচয় পেয়ে গেলে। পালা করে দুজনের দিকে তাকাচ্ছে। তোমরা আমাকে চেনো না, তবে আমি দুজনকেই চিনি। হ্যালো মলি, শুধু শুধু এত ঝুঁকি নেওয়া কি উচিত হয়েছে তোমার? বিশেষ করে তোমাকে যখন ব্ল্যাকমেল করছি আমরা। ও আচ্ছা, এটা তাহলে সেই পুরনো ব্যাপার, ব্ল্যাকমেইল, বলল সাইমন। কত?
খুক খুক করে একটু হাসল ইকো। দুঃখিত। এবার টাকার কোনো ভূমিকা নেই মিস্টার সাইমন। একটা ফাঁদ তৈরির কাজে লাগাচ্ছি দুজনকে। মলের শিরে ওঠা অনুভব করলো সাইমন। একটু ঘুরে ওর হাতটা ধরল। তোমার কথা বুঝলাম না, ইকোকে বলল ও। তোমাদের এজেন্সি ফ্লোরিডার সবগুলো শাখা কিনে নেব আমি, কিন্তু বেচতে রাজি হচ্ছে না মাসুদ রানা। ওকে বাধ্য করার জন্য এই আয়োজন, বলল ইকো। মানে? জিজ্ঞেস করলো সাইমন চেহারার দিকে হাত বাড়িয়ে। স্লিপিং গাউনটা ধরতে গেল। কি আয়োজন? নড়বে না। হঠাৎ গর্জে উঠল ইকো। ছাড়ো ওটা। আমাদের কিছু পড়তে দাও, স্থির হয়ে বলল সাইমন তাকিয়ে আছে পিস্তলের দিকে। আরে গাদা, হেসে উঠে বলল ইকো। আমি চাই তোমাদের ঠিক এই অবস্থা দেখবে রানা। মিডিয়া থেকে সাংবাদিক, ক্যামেরাম্যানও ডাকবো। এত সব আয়োজনের একটাই কারণ, রানাকে নরম করা। শেষ একবার চেষ্টা করে দেখি ফ্লোরিডা থেকে ওকে ভাগাতে পারি কিনা। বিছানা ছেড়ে দাঁড়াতে গেল সাইমন, কিন্তু পিস্তল দ্বারা ইকোর হাত শক্ত হয়ে উঠতে দেখে বসে পড়ল আবার। বসকে তুমি এখানে পাচ্ছ কোথায়? চেয়ার ছেড়ে দাঁড়ালো ইকো। মলি ফোন করে আসতে বলবে ওকে। দেওয়ালে ঝোলানো ক্র্যাডল থেকে ফোনের রিসিভারটা নামিয়ে মলির দিকে বাড়িয়ে ধরল সে। ওকে তুমি বলবে, সেটা তোমার ব্যাপার। কি বলবে না না বলবে আমি কিছু শিখিয়ে দিচ্ছি না। তবে রানা যদি না আসে, তা সে যে কোনো কারণেই হোক, তোমাকে দায়ী করবো আমি। শাস্তি দেবো দুজনকেই। খুলিতে একটা করে গুলি করে। মনে রেখো, আমি মিথ্যে হুমকি দেই না। শরীরটা পেছন দিকে একটু কাত করলো মলি। না, অসম্ভব। উদ্বেগে উত্তেজনায় হাঁপাচ্ছে ও। কথাটা শেষ করতে পারল না। মানে? জানতে চাইল ইকো। রানাকে তুমি ফোন করতে চাও না? না। জোর নেই। ফোন করা না করা তোমার ইচ্ছে, বলল ইকো। তবে না করলে মরতে হবে। সাইমন, সরে বসো, তা না হলে রক্তের ছিটে লাগবে গায়ে। পিছিয়ে এসে মলির কপাল বরাবর পিস্তল উঁচু করল সে। মলি, যা বলছে করো, চেঁচিয়ে উঠল সাইমন। বস এলে একটা কিছু ব্যবস্থা হবেই। হঠাৎ ফুঁপিয়ে উঠল মলি। আমরা অন্যায় করেছি, এখন তার মূল্য দিতে হচ্ছে। মরতে হয় মরব। মাসুদ ভাইকে আমি কোনো অবস্থাতে এই বিপদে টেনে আনবো না। আরে বিপদ কোথায় দেখলে, বলল সাইমন। বসের সঙ্গে একটা বিজনেস ডিল করতে চাইছি ইকো। বস রাজি হচ্ছেন না, তাই একটু প্রেশার ক্রিয়েট। তুমি কি ওর দলে? তা না হলে ওর পক্ষ নিয়ে কথা বলছে কেন? অবাক হয়ে জানতে চাইল মালি। আমি ওর একটা কথাও বিশ্বাস করছি না। নিশ্চয়ই খারাপ কোনো মতলব আছে। না, আমার কোনো খারাপ মতলব নেই, অমায়িক হেসে বলল ইগো। তবে কেউ কথা না শুনলে আমার মাথায় রক্ত চড়ে যায়। প্লিজ মলি, বসকে তুমি ফোনটা করো, কাতর সুরে অনুরোধ করলো সাইমন। তারপর মলির কানে ফিসফিস করলো, ইকো একা, আমরা তিনজন হব। এই সাবধান, ষড়যন্ত্র করো না, হেসে উঠে বলল ইকো। এক পা এগিয়ে রিসিভারটা আবার বাড়িয়ে ধরল মলির দিকে। নাও ধরো। মলি এক চুল নড়ল না। প্লিজ মলি, প্লিজ। মলির হাত ধরে জাগাচ্ছে সাইমন। তুমি ভেবে চিনতে বলছো? সাইমনের চোখে চোখ রেখে প্রশ্ন করল মালি। সত্যি বিশ্বাস করো, মাসুদ ভাইকে বিপদে ফেলা হবে না? অনিচ্ছা সত্ত্বেও ইকোর বাড়ানো হাত থেকে রিসিভারটা নিল মালি। রানার নতুন নম্বর ওর মুখস্থ। ডায়াল করলো ধীরে ধীরে। ডিসপ্লেতে সাইমনের নম্বর চিনতে পেরে অপর প্রান্ত থেকে রানা জানতে চাইল, হ্যালো সাইমন, কি ব্যাপার এত রাতে? মাসুদ ভাই, এদিক থেকে বলল মালি। সাইমন নয়, আমি মালি। এখনই আপনি চলে আসুন ওর ফ্ল্যাটে, সাইমন খুন হয়েছে। হোয়াট? জবাবে আর কিছু বলতে পারল না মলি। হু হু করে কেঁদে ফেলল। শান্ত হও, এখনই আমি আসছি। যোগাযোগ কেটে দিল রানা। মলির হাত থেকে রিসিভারটা খসে পড়ল, তারের সঙ্গে ঝুলছে।
সাবধানে এগিয়ে গিয়ে ইকো সেটা ক্র্যাডলে তুলে রাখলো। সাইমন বিমূঢ় হয়ে জানতে চাইল, কি আশ্চর্য মালি, বসকে তুমি ও কথা বললে কেন? সাইমন খুন হয়েছে? দু হাতে মুখ ঢাকলো মালি, ফোপাতে ফোপাতে বলল, আমিও জানি না কেন, হয়তো সত্যি কথাটাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। লরেন্স আমাদের খুন করবে ও। ঠিক এই সময় দেওয়ালের গায়ে টেলিফোনটা বেজে উঠল। মলি আর সাইমন চমকে উঠল। ইকো সম্পূর্ণ শান্ত, চুইংগাম চিবাতে চিবাতে বলল, আমার ফোন। মলি আর সাইমন নিঃশব্দে মুখ চাওয়াচাই করল। হাত বাড়িয়ে ক্র্যাডল থেকে রিসিভার তুলল ইকো। ইয়েস। তাকিয়ে আছে সাইমনের দিকে, চোয়াল দুটো ধীরে ধীরে নড়ছে। ফাইন, বলল সে, এদিকটা আমি দেখব। রিসিভার ক্র্যাডলে ঝুলিয়ে পিছু উঠল, তারপর একটা চেয়ারে বসল। রানা রওনা হয়ে গেছে, মিনিট 20 মধ্যে পৌঁছে যাবে। আমি এর কোনো অর্থ খুঁজে পাচ্ছি না ইকো, হঠাৎ উত্তেজিত হয়ে শুরু করলো সাইমন। ফ্লোরিডায় যে গডফাদারের আশ্রয়ে তুমি আছো, সে আমাকে দিয়ে তোমার অনেক কাজ করিয়ে নিয়েছে। এখনো আমি সব টাকা পাইনি, অথচ তুমি এখানে। তার কথা বাদ দাও, হেসে উঠে বলল ইকো। তার নিজের গায়ে এত ঘা যে মলম কোথায় লাগাবে বুঝে পাচ্ছে না। ঠিক আছে, বলল সাইমন, নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছে। কত টাকা চাও বলো? না, এটা টাকার ব্যাপার নয়। মাসুদ রানাকে তুমি চেনো না, ওর সঙ্গে লেগে তুমি পারবে? তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল মলি। ওর কানেকশন সম্পর্কে তোমার ধারণা আছে? আছে, বলে হাসলো ইকো। কিন্তু এবার ইকো ভেটরি নামে এক মহা হারামের পাল্লায় পড়েছে সে। ওর কোনো বাপই এবার ওকে বাঁচাতে পারবে না। ডান হাতের ওয়ালতার পিস্তলটা উঁচু করে দেখালো সে, তারপর ব্যারেল আর বার্ট সিল্ক রুমাল দিয়ে মুছতে শুরু করলো। এটা রানার পিস্তল, ওর ক্যাটস্কিল অফিসের চেম্বার থেকে চুরি করেছি। ও যখন শহরে থাকে না, তখন চেম্বারের ভেতর লকারে পড়ে থাকে ওটা। যাই হোক, কি হতে যাচ্ছে বলি। খুন করার অপরাধে অ্যারেস্ট করা হবে রানাকে, একজোড়া খুনের জন্যে। কেঁপে উঠেই স্থির হয়ে গেল সাইমন। কি বললে? ব্যাপারটা পরিষ্কার তাই না? ওর গাড়ির আওয়াজ পেলে তোমাদের দুজনকে আমি গুলি করব। কে প্রমাণ করবে খুন দুটো রানা কারেনি? মলির কণ্ঠনালীতে নিঃশ্বাস আটকে যাওয়া শব্দ হলো। ও ভয় দেখাচ্ছে ডার্লিং, বলল সাইমন। এরকম বোকামি কেউ করতে পারে না। ইকোর দিকে তাকিয়ে আছে মালি। হলুদাব নির্লিপ্ত চোখ দুটো আরো নার্ভাস করে তুলছে ওকে। তবে এরকম চরম সংকটও দ্রুত চিন্তা করতে পারছে ও। বলল, মোটিভ ছাড়া এরকম খুন হয় না। জোড়া খুনের পেছনে মাসুদ ভাইয়ের মোটিভ থাকতে হবে না? টাকা খেয়ে ইকোর হয়ে কাজ করেছে সাইমন, তুমি ওকে সাহায্য করেছো, বলল ইকো। কোনো ইনভেস্টিগেটিং এজেন্সির বস এত বড় বেইমানি সহ্য করবে? তোমাদেরকে খুন করার জন্য এর চেয়ে বড় মোটিভ লাগে? আমি টাকা খেয়েছি বা রানা এজেন্সির কোনো ক্ষতি করেছি এর কোনো প্রমাণ কোথাও নেই, হাসল ইকো। এই কামরার এমন জায়গায় খুদে মাইক্রোফোন লুকানো আছে, খুঁজে পাওনি তুমি, বলল সে। তোমার আর মলির আলাপ ক্যাসেটে রেকর্ড হয়ে গেছে, পুলিশের কাছে ওটা পৌঁছে দেওয়া হবে। এত সহজে কাউকে খুনি বলে প্রমাণ করা যায় না, বলল সাইমন। বচকে ফাঁসানো। এখানে তোমাদের রক্তের মধ্যে নিজের পিস্তল দেখে আতকে উঠবে না রানা? জিজ্ঞেস করলো ইকো হাসছে। ওটা ধরে পরীক্ষা করবে না ও? ওর হাতের ছাপ পড়বে না ওটা? জুতোয় রক্তের দাগ থাকবে না? তাছাড়া আমাকে এত বোকা ভাবছে কেন? এত আয়োজন করেছি, ভেবেছ রানার ফটো তোলার ব্যবস্থা করিনি? তোমাদের লাশ ফেলে ও যখন পালাবে, অন্তত 3 জায়গা থেকে ওর ছবি তোলার জন্যে ক্যামেরাম্যানদের বসিয়ে রেখেছি। লরেন্স, ও সত্যি খুন করবে? শুকনো ঠোঁটের ফাঁক দিয়ে বলল মালি। হ্যাঁ, সত্যি করব, নরম সুরে বলল ইকো। দুজন অনেক মজা করেছ, নিজেদের পেশার সঙ্গে বেইমানিও করেছ, এখন তার মাসুল দাও। কিন্তু তুমিও পার পাবে না, হিসিস করে বলল সাইমন। ধরা পড়ে যাবে। হেসে উঠল ইকো। জানালার নিচেই নদী, আমি খুব ভালো সাঁতারু, রাতের অন্ধকারে কেউ আমাকে দেখতে পাবে না। হাতে ভালো করে রুমালটা জড়িয়ে নিয়ে
সেই হাতেই পিস্তলটা ধরল সে। খুন করা তোমার নেশা? তুমি একজন সিরিয়াল খুনি, বলল সাইমন। এতক্ষণে বিশ্বাস করছে ইকো সত্যি কথাই বলছে, মিথ্যে ভয় দেখাচ্ছে না। কথা না বলে কাজ জাগালো ইকো। ঠিক আছে, মলিকে তুমি চলে যেতে দাও, আবেদনের সুরে বলল সাইমন। ঈশ্বরের দোয়াই ওকে তুমি রেহাই দাও, একটা খুনি যথেষ্ট। দুঃখিত, বিদ্রুপের সুরে বলল ইকো। তোমার আর্জি মঞ্জুর করা গেল না। তোমাকে গুলি করার পর কিভাবে ওকে জীবিত চলে যেতে দেই বলো? ও তো আমাকে ভাজিয়ে দেবে। না, দেবে না, বলল সাইমন। আল্লাহর নামে শপথ করবে ও। সরি, বলল ইকো। জোড়া খুনের মধ্যে দারুণ থ্রিল আর ড্রামা আছে। তাছাড়া একা শুধু তোমাকে খুন করলে রানা পার পেয়ে যেতে পারে, কিন্তু মলির খুনটাকে জুরিরা অত্যন্ত সিরিয়াসলি নেবে। একটু পিছিয়ে গিয়ে চেয়ারটায় আবার বসল ইকো। তোমরা আর এই পৃথিবীতে বেশিক্ষণ নেই। সৃষ্টিকর্তার নাম টাম নিতে চাও না? আমার উপস্থিতি উপেক্ষা করো, না হয় কানে তুলো দিয়ে রাখছি। সাইমন উপলব্ধি করছে খুন করে মজা পায় এমন এক উন্মাদের পাল্লায় পড়েছে ওরা। প্রাণ বিকাছে লাভ নেই। ইগোর মনোযোগ যদি অন্যদিকে ফেরানো যায়, তারপর চেষ্টা করবে কাছাকাছি পৌঁছানোর। হাতের পিস্তলটা কেড়ে নিতে পারলে নিজেদের বাঁচানোর একটা উপায় হয়। দুজনের মাঝখানে দূরত্বটা বিবেচনা করছে সাইমন। বিছানার পাশে ইগোর কাছ থেকে দূরে বসে থাকায় ওর পজিশনটা সুবিধের নয়। 8 কি 9 ফুট, অনেক দূরত্ব। প্ল্যানটা বাতিল করো, আমাদের দুজনের কাছে জমানো টাকা আছে, সব নিয়ে যাও, ইকুকে বলল মলি। কাল সকালেই $2 লাখ দিতে পারবো, সময় পেলে আরও বেশি জোগাড় করা যাবে। মাথা নাড়ল ইকো। বৃথা চেষ্টা করছো, বলল সে। টাকা নয়, আমি দুটো জিনিস চাইছি, প্রতিশোধ আর রানা এজেন্সির ব্যবসা। হাত ঘড়ির উপর চোখ বোলাচ্ছে সে। এই সুযোগে একটা হাত নিজের পেছনে নিয়ে গিয়ে বালিশের নাগাল পাওয়ার জন্য বিছানা হাতড়াচ্ছে সাইমন। নড়াচড়াটা মলির চোখে ধরা পড়ে গেল। ওর ঝুলে পড়া মুখ ফ্যাকাশে হয়ে আছে। বুঝতে পারছে কিছু একটা করতে যাচ্ছে সাইমন। আমি বোধহয় জ্ঞান হারাচ্ছি, হাঁপানোর শব্দ করে বলল মলি। চোখ বুঝল, এমন ভঙ্গিতে হাত বাড়ালো যেন তাল সামলাবার চেষ্টা করছে। তারপর নাইট টেবিলে ধাক্কা মারল। সশব্দে মেঝেতে উল্টে পড়ল সেটা। ইকোর দৃষ্টি সাইমনের উপর থেকে ছুটে গেল উল্টে পড়া টেবিলের দিকে। বালিশটা ছুড়ল সাইমন, তারপর নিজেও লাফ দিল। ইকোর বুকে লাগলো বালিশ, আড়ালে পড়ে গেল তার হাতের পিস্তল। রক্তশূন্য চেহারা, চোখ আপলক। সাইমন লাফ দিয়েছে সামনে, শরীরটাকে উড়িয়ে 9 ফুট দূরত্ব পেরোবার চেষ্টা। ঝাপটা দিয়ে সামনে থেকে বালিশ সরালো ইকো। চেয়ার ছেড়ে অর্ধেকটা উঁচু হয়েছে সে। সাইমন দেখলো গুলি হওয়ার আগে ইকোর নাগাল পাওয়া যাবে না। তারপরও এগোচ্ছে সে। বুকের ভেতর ধ্রিম ধ্রিম ড্রামের বাড়ি পড়ছে। গুলির প্রচণ্ড শব্দে ঝনঝন করে কেঁপে উঠল জানালা। হাঁটুর ঠিক নিচে লেগেছে বুলেট। শূন্য থেকে মেঝেতে খসে পড়ল সাইমন। ওর হাত দুটো ইকোর রেইনকোটের বেল্ট ধরে ফেলেছে, তাকে নিচের দিকে টানছে ও। পিস্তলের ব্যারেল দিয়ে সাইমনের কপালে বাড়ি মারল ইকো, তারপর লাথি মেরে সামনে থেকে সরিয়ে দিল। এতটুকু বিচলিত নয় সে। জট করে মলের দিকে তাকানোর সময়ও একই ছন্দে চোয়াল দুটো নড়ছে। ট্রেনিং বলে বিছানার উপর স্থির হয়ে আছে মলি। চাদরটা খসে পড়েছে গা থেকে, বুক ঢেকে রেখেছে হাত দিয়ে। চেহারায় আতঙ্কের সঙ্গে মাখামাখি হয়ে আছে ঘৃণা। ইকোর চোখে মার্বেল পাথরের মূর্তির মতো লাগছে ওকে। গড়িয়ে সরে গেল সাইমন। ওর পা থেকে রক্ত গড়াচ্ছে। ক্রল করে ইকোর দিকে এগুলো ও। খ্যাকানোর ভঙ্গিতে দাঁত ছেড়ে পিছনে চলে এসেছে ঠোঁট। পিছু উঠল ইকো, হাসছে। ব্যাটা গাদা, মৃদু গদায় বলল সে। মরার আগে বিরত দেখাতে চায়। এগিয়ে যাচ্ছে সাইমন। ভেঙে চুরমার হওয়া হাঁটুর ব্যথায় ইকোর রক্ত দেখবার জন্য উন্মাদ করে তুলেছে ওকে। এই মুহূর্তে ভয় বলে কিছু নেই ওর, এখন শুধু হাতের নাগালে ইকোকে পেতে চায়। ওয়ালথার তুলল ইকো, সাবধানে লক্ষ্য স্থির করলো। অসহায় শিকার মাত্র কয়েক ফুট দূরে। মুখ তুলে তাকালো সাইমন। পিস্তলের ছোট্ট কালো ফুটোটা দেখছে ওর দিকে তাক করা। ব্যারেল বরাবর কুচকে আছে হলুদাব চোখ। বন্য পশুর মতো চিৎকার শুরু করলো মলি। না না, ওকে বেরো না।
গুলির শব্দে আবার কেঁপে উঠল জানালা। দু চোখের ঠিক মাঝখানটা ফুটো হয়ে গেল। ধাক্কাটা সাইমনকে ছেড়ে দিল পেছন দিকে। কাত হয়ে ঢলে পড়ল ও। হাতের আঙ্গুল আপনা আপনি বারবার খুলছে, চোখ বন্ধ হচ্ছে, পেশি লাফাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে মুখ। একটু আগে হয়ে গেল, বলল ইকো, ভ্রুজোড়া কুচকে রেখেছে। কি আর করা। চিবুকের কাছে বাজ করা হাঁটু, এখনো বিছানায় বসে রয়েছে মলি। একটু পর পর কেঁপে উঠছে শরীরটা। ইকো খুঁটিয়ে দেখছে ওর চামড়ার নিচে কিভাবে লাফালাফি করছে পেশি। কল্পনার চোখে বাতাসের মৃদু ঝাপটায় এলোমেলো নদীর সারফেস দেখতে পেল সে। একটা গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে হাসল ইকো। রানা, বলল সে। দ্রুত হেঁটে গেল জানালার দিকে। পর্দা সরিয়ে খুলল ওটা। উকি দিয়ে বাইরে তাকালো। নিচেই নদী বয়ে চলেছে। বেশ খানিকটা দূরে একটা টাগ বোটের আলো দেখতে পেল, শুনতে পেল করুণ সুরে ওটার সাইরেন বাজছে। যাও মলি, নিয়ে এসো ওকে, নরম সুরে বলল ইকো। হাত তুলে দরজাটা দেখালো। তোমার বসকে ভেতরে ডেকে নাও। মলি নড়ল না। চোখের দৃষ্টি সাইমনের লাশকে ছেড়ে ইকোর দিকে উঠল। ওর চোখে কোনো বাসা নেই, বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইমন মারা গেছে, এটা এখনও বিশ্বাস করতে পারছে না। নিয়ে এসে ওকে, যাও, আবার বলল ইকো। বেশ জোরে নখ হলো সদর দরজা। ওই পৌঁছে গেছে, যাও মালি। রানা হয়তো তোমাকে বাঁচাতে পারবে। ভেবে দেখো, কত সাহস ওর, কত বুদ্ধি। এক চুল নড়ছে না মলি। একই ভঙ্গিতে বসে আছে বিছানায়, চোখে বিহব্বল দৃষ্টি। মলি! সদর দরজা থেকে রানার গলা বেশি এলো। তুমি আছো মলি? আওয়াজটার দিকে ফিরল মলি। চোখের পাতা একটু নড়ে উঠল। প্রাণ ফিরে আসছে দৃষ্টিতে। অটল দাঁড়িয়ে ওকে লক্ষ্য করছি ইকো। হাতের ওয়ালটার খানিকটা উঁচু করা, ট্রিগারে আঙ্গুল। মলি, তুমি আছো নাকি? হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ বলল মলি। ও মাসুদ ভাই, বাঁচান, আপনি আমাকে বাঁচান। লাফ দিয়ে খাট থেকে নিচে নামলো। অন্ধের মতো দরজার দিকে ছুটল। টান দিয়ে খুলে ফেললো কাবার্ড। নড়ল না ইকো। দাঁত দিয়ে খুব জোরে পিষল মুখের চুইংগাম। অন্ধকার সিটিং রুমে ঢুকে হোঁচট খেল মলি। একটা চেয়ারে পা বেঁধে যাওয়ায় শটান ধড়াম করে পড়ে গেল। কি হচ্ছে ভিতরে? কঠিন গলায় বলল রানা। দরজার পাশে দাঁড়িয়ে আছে, এক হাতে পিস্তল আর এক হাত দিয়ে কবাটের হাতল মোচড়ালো। দরজা খোলো! যেন একটা ছায়া নড়ছে। দুই কামরার মাঝখানের দরজায় গিয়ে দাঁড়ালো ইকো। বোতাম টিপে আলো জ্বাললো। দেখলো পরিমরি করে এই মাত্র সিদ্ধ হলো মালি। কামরার মেঝে পার হয়ে সদর দরজার দিকে এগোচ্ছে ও। মাসুদ ভাই! আতঙ্কে চিৎকার করছে মালি। আমাকে খুন করবে ও, বাঁচান! ছুটে এসে কাঁধ দিয়ে সদর দরজায় আঘাত করল রানা। প্রেমটা গুমড়িয়ে উঠল। মলির হাত তালায় ঢোকানো চাবিটা ধরছে। ওয়ালথার তুলল ইকো। পিস্তলটা সে তাক করেছে ওর দুই কাঁধের ঠিক মাঝখানে। ইকো যে গুলি করতে যাচ্ছে কিভাবে যেন বুঝতে পারলো মলি। ঘাড় পেরিয়ে পেছন দিকে তাকালো। ওর আতঙ্কিত চিৎকার আর গুলির আওয়াজ এক হয়ে মিশে গেল। কালচে নীল একটা গর্ত তৈরি হলো মলের শোল্ডার ব্লেডের মাঝখানে। ধাক্কাটা কবাটের উপর ছুড়ে দিল ওকে। হাঁটু দুটো নিজে থেকেই বাজ হয়ে যাচ্ছে। আবার ওকে গুলি করলো ইকো। বুলেটটা মলের ডান নিতম্বের একটু উপরে লাগলো। ব্যথায় বাঁকা হয়ে গেল শরীরটা। বাড়ানো হাত দরজার গায়ে আঁচড় কাটছে। হাঁটুর দুটোয় আর কোনো শক্তি নেই। হাত পা ছড়িয়ে মেঝেতে ঢলে পড়ল ও। সম্পূর্ণ শান্ত ইকো। হাতের পিস্তল মলের কাছাকাছি ছুঁড়ে দিয়ে ঘুরল। দ্রুত পায়ে বেডরুমে ফিরে গিয়ে জানালার দিকে এগোলো। জানালার গোবরাটে দুই পা তুলে বসেছে ইকো। শুনতে পেল সদর দরজা ভেঙে পড়ছে। এখনো সম্পূর্ণ শান্ত সে। সময় নিয়ে জানালার পর্দাটা বাইরে থেকে টেনে ঠিকঠাক করলো, কাজ তুললো। তারপর এতটুকু ইতস্তত না করে ডাইভ দিল অন্ধকার নদীতে। টেলিভিশন বন্ধ করবার জন্য সামনের দিকে ঝুঁকে অসহস্র ভঙ্গিতে রিমোট কন্ট্রোলের বোতামে চাপ দিল ঝর্ণা। কোনো অনুষ্ঠানই ভালো লাগছে না ওর। শেড লাগানো ল্যাম্পটা জেলে ঝুঁকলো, উস্কে দিচ্ছে ফায়ার প্লেসের আগুন। জানালার কাছে বৃষ্টির ফোঁটা একঘেয়ে শব্দ করছে। অস্থিরতার সঙ্গে চোখ তুলে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। 9:27। একটু আর্ট শার্ট হাউস কোট পরেছে বলে ওটার গায়ে ওর ফিগার ফুটে আছে। লম্বা সুগঠিত, পায়ে হিল লাগানো স্লিপার,
টিভি খোলার আগে শ্যাম্পু করা চুল কাঁধের ওপর স্তূপ হয়ে আছে, একটা প্রেমে বেঁধে রেখেছে সুশ্রী মুখটাকে। মাসুদ ভাই, ঠিক কি চাইছো তুমি? আপন মনে বিড়বিড় করলো ঝর্ণা। ঘরের মেঝেতে পায়চারি শুরু করলো। আগামী শনিবার ওকে ডিনার খাওয়াবার কথা বলে রীতিমতো চমকে দিয়েছে রানা। যে মানুষটাকে গুরুজন, আদর্শ পুরুষ হিসেবে অন্তর থেকে শ্রদ্ধা করে, যার জন্য প্রয়োজনে প্রাণ বিসর্জন দেওয়া যায়, তার কাছ থেকে এরকম অপ্রত্যাশিত নিমন্ত্রণ পাওয়ার পর একটা অস্থিরতায় ভুগছে ও। কারণ একটাই, রানার সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ হওয়া ওর পক্ষে কখনোই সম্ভব নয়। অন্য কাউকে ভালোবাসে ব্যাপারটা তা নয়। সেই শুরু থেকে মর্যাদার এমন উঁচু আসনে বসিয়ে রেখেছে রানাকে, এত বেশি মহৎ আর পবিত্র বলে মনে করে, নিজের প্রেমিক হিসেবে কল্পনাই করতে পারে না ওকে। তা যেন গর্হিত কোনো অপরাধ। ভাবলো, সাইকেল চালাই, মডেলিং করি, সুইমিং কস্টিউম পরে সাঁতরাই, নিয়মিত জিমে যাই, তারপরও আমি একটু শিখলে, একটু না অনেকটাই। কিছু করার নেই। আবার ভিড় করে ঝর্ণা। আমার মানসিক গড়নটাই এরকম। অফিসের কিছু কাজ বাড়িতে এনে রেখেছে, ভাবলো মনটা স্থির করাবার জন্য ওগুলোকে নিয়ে বসে। দ্যারাজ থেকে ফাইলটা বের করলো, একটা চেয়ার টেনে এনে বসলো আগুনের ধারে। কতক্ষণ কাজ করেছে বলতে পারবে না। হঠাৎ দরজার কল বেল বেজে উঠায় চমকে উঠল ঝর্ণা। হাত ঘুরে দেখলো রাত প্রায় 11টা। এত রাতে কি আসবে? ইতস্তত করছে। আবার বেল বাজলো, এবার অসহিষ্ণু ভঙ্গিতে। ফাইল রেখে দিয়ে দ্যারাজ থেকে পিস্তলটা বের করে হাতে নিল ঝর্ণা। তারপর লবিতে বেরোলো। কোনো শব্দ না করে চেইন লাগালো। তারপর কবাটের এক পাশে সরে কয়েক ইঞ্চি খুলল সদর দরজা। তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, কে? দরজা খুলো ঝর্ণা, আমি রানা। মেরে ফেললো মাসুদ ভাই? ইকো আমাকে মেরে ফেললো। কাঁধের ধাক্কা দিয়ে দরজা খোলার চেষ্টা করছে রানা। তারই ফাঁকে মলির কাতর গঙ্গানি আর সাহায্যের আবেদন শুনতে পাচ্ছে। 5বারের চেষ্টায় কবজা থেকে বিচ্ছিন্ন হয়ে এলো দরজা। কবাটের গায়ে কয়েকটা লাথি মেরে আরও একটু ঢিল করে নিল রানা। তারপর সাবধানে দূরে সরাবার চেষ্টা করছে। ওটাকে ভয় পাচ্ছে, না হলে মলির গায়ের উপর পড়বে। লবিতে দাঁড়িয়ে এখনো শুনতে পাচ্ছ। চৌকাঠের একেবারে সামনে কোথাও থেকে ফোপাচ্ছে মলি। সিটিং রুমে আলো জ্বলছে। বাঁকা হয়ে ঝুলে থাকা দরজার ফাঁক গলে ভিতরে ঢুকলো রানা, হাতে পিস্তল। রক্তে বেসে যাচ্ছে কামরার মেঝে। সেই রক্তের মধ্যে পড়ে রয়েছে মলি। ওকে দেখে নিঃশব্দে কেঁদে ফেললো। বলল, অন্যায় করেছি মাসুদ ভাই, অনেক আগেই সব কথা খুলে বলা উচিত ছিল আপনাকে। আমাকে তুমি মাফ করে দিও, বলো মাফ করবে। রক্তে ভেজা হাত দিয়ে ট্রাউজারের পায়া জুতো সহ রানার পা জড়িয়ে ধরল। মলির কথা শুনছে রানা, তবে ওর সতর্ক দৃষ্টি রক্তের উপর পড়ে থাকা দ্বিতীয় আলথারটাকে দেখছে। সন্দেহ হলো ওটা ওর, তবে নিঃসন্দেহ হওয়ার জন্য ওটায় হাত দিল না। সাইমনকে আমি ভালোবাসি, কাতর সুরে বলেই চলেছে মলি। সেজন্যই সব কথা আপনাকে বলতে দেরি হয়ে গেল। তুমি শান্ত হও মলি, বলল রানা। এখনই আপনি পালিয়ে যান মাসুদ ভাই, বলল মলি। গোটা ব্যাপারটা আপনাকে ফাঁসানোর জন্য সাজিয়েছে ইকো। এই একটু আগেও রানাকে যখন দেখেনি, বাঁচার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল মলি। এখন নিজের কথা ভুলে গিয়ে রানার নিরাপত্তা নিয়ে অস্থির হয়ে পড়েছে। পিস্তলটা আপনার চেম্বার থেকে চুরি করেছে ইকো। তার লোক, আপনার ছবি 3 জায়গা থেকে। রানার চোখ গিয়ে পড়ল বেডরুমের খোলা দরজা। ও জানে 2 কামরার এই ফ্ল্যাট থেকে বাইরে বেরোবার একটাই দরজা, যেটা দিয়ে ঢুকেছ ও। খুনি ওটা দিয়ে বেরোয়নি। তার মানে পা ছাড়িয়ে নিয়ে মলিকে পাশ কাটালো রানা। সাবধানে এগুলো। সিটিং রুমের আলোয় দেখলো কপালে ফুটো নিয়ে বেডরুমের মেঝেতে পড়ে রয়েছে সাইমন। চার্জ করে কাউকে পেল না ও। জানালার কাজ করে নদীর উপর চোখ বোলালো। কাউকে দেখতে পাচ্ছে না। বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। পানিতে কেউ থাকলেও দেখা যাবে না তাকে। দেওয়ালে আটকানো ক্রাডেল থেকে রিসিভার নামিয়ে হাসপাতালে ফোন করলো রানা। সাইমনের ঠিকানা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটা অ্যাম্বুলেন্স পাঠাতে অনুরোধ করলো। আগেই সিদ্ধান্ত নিয়েছে পুলিশকে কিছু জানাবে না। ওদের মধ্যে ইকোর কিছু বন্ধু থাকতে পারে, তাদেরকে জানানো উচিত হবে না। খুন হওয়ার কাছাকাছি সময় এখানে ছিল ও। তাড়াতাড়ি মহলের কাছে ফিরে যাচ্ছে রানা। দেখা দরকার কোথায় গুলি লেগেছে। কিন্তু গিয়ে দেখলো ওর চোখ দুটো দেওয়ালের দিকে স্থির হয়ে আছে, তাতে কোনো প্রাণ নেই। মলের চোখের পাতা বন্ধ করে দিয়ে ওখান থেকে বেরিয়ে এলো রানা।
জানে ইকোর লোকজন ওর ছবি তুলছে বা তুলবে, কিন্তু জানে না কোথায় লুকিয়ে আছে তারা, কিভাবে তাদেরকে ধরা যায়। না, তা ধরা সম্ভব নয়। এই ষড়যন্ত্রের জাল থেকে ওকে অন্য কোনোভাবে বেরিয়ে আসতে হবে। কাজেই ওর এক এজেন্টের বাড়ি আছে কাছেই, এই মুহূর্তে ওখানেই ওর যাওয়া উচিত। তবে অনেক রাস্তা ঘুরে গাড়ির পেছনটা বারবার দেখে নিশ্চিত হয়ে নিল রানা কেউ পিছু নেয়নি। রানার গলা চিনতে পেরে ঝর্ণার সারা শরীর গরম হয়ে উঠল। পরমুহূর্তেই আবার শীত অনুভব করলো। একটা বিট মিস করছে ওর হার্ট। দ্রুত নিজেকে সামলে নিয়ে হাতের পিস্তল হাউস কোটের পকেটে ভরল, তারপর চেন সরিয়ে দরজা খুলল। সামনে রানা দাঁড়িয়ে, হালকা চকলেট রঙের ওভারকোট বৃষ্টির পানিতে ভিজে চকচক করছে। এত রাতে এলাম, দুঃখিত, বলল। তোমাকে বিব্রত করছি না তো? না মাসুদ ভাই, ভেতরে আসুন, বলল ঝর্ণা। বসের ফ্যাকাশে চেহারা দেখে ছিটছিট ভাবটা চেপে বসেছে সারা বুকে। আপনার কোটটা খুলে দেব? গম্ভীর একটু হেসে মাথা নাড়ল রানা। নিজেই খুলল কোটটা। হাত বাড়িয়ে সেটা নিল ঝর্ণা। আমি এটা বাথরুমে রেখে আসি, বলল। আপনি আগুনের ধারে ওই চেয়ারটায় বসুন। বাথরুম থেকে কিচেনে ঢুকলো ঝর্ণা। 5 মিনিটের মধ্যে হাতে একটা ট্রে নিয়ে ফিরে এলো, তাতে 2 কাপ ধুমায়িত কফি। ধন্যবাদ। একটা কাপ ট্রে থেকে তুলে নিয়ে চেয়ার টেনে আগুনের ধারে বসল রানা। বলল, বলে দিতে হয় না কখন কি করতে হবে, সব তোমার মনে থাকে। প্রশংসাটুকু বিশেষ খেয়ালই করলো না ঝর্ণা। লক্ষ্য করছে বসের চোখ দুটো বরফের কঠিন টুকরো হয়ে আছে। কি হয়েছে? ওর সামনে দাঁড়িয়ে জানতে চাইল। মাসুদ ভাই প্লিজ বলুন। দ্রুত তাকালো রানা, তারপর হাত বাড়িয়ে ওর কবজি চাপড়ালো। বসের স্পর্শ অসম্ভব ঠান্ডা লাগলো ঝর্ণার। শক্ত ও ঝর্ণা, বলল রানা। আমরা আরও 2জন এজেন্টকে হারিয়েছি। শিউরে উঠল ঝর্ণা। বাবলু, শুনতে ভুল করছি। আরও 2জন? বিড়বিড় করলো। কে, কারা, কেন? ওর মাথা ঘুরছে। মলি, সাইমন, বলল রানা। ওদেরকে খুন করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্যে। ধপ করে চেয়ারে বসে পড়ল ঝর্ণা। মুখ থেকে সব রক্ত নেমে যাচ্ছে। ও আল্লাহ, কিন্তু কিভাবে? সাইমনকে ভালোবাসতো মলি, বলল রানা। কি কারণে জানি না, ব্যাপারটা গোপন রেখেছিল। তবে ইকো জানতো কোথায় ওরা দেখা সাক্ষাৎ করে। সাইমনের ফ্ল্যাটে। আমার পিস্তল চুরি করে নিয়ে সেখানে হাজির হয় সে, ওদেরকে জিম্মি করে, তারপর মলিকে দিয়ে আমাকে ফোন করায়। আমি দরজা ভেঙে ভেতরে ঢোকার একটু পরই মারা যায় মলি। ওই সব কথা বলে গেছে। আমাকে ফাঁসানোর জন্য দৃশ্যটা সাজানো হয়েছে। দরজা ভেঙে ভেতরে ঢুকলেন আপনি? তাহলে খুনি কোন পথে পালালো? নিশ্চয়ই জানালা দিয়ে নদীতে লাফ দিয়েছে, বলল রানা। তোমার একটা ফোন দাও যেটার কল ট্রেস করা যাবে না। সে ইকো কিনা? মলি তাই বলেছে। কিন্তু মাসুদ ভাই, ইকোকে না পাহারা দেওয়ার কথা জিসানের, বলল ঝর্ণা। সেই জন্যই তো ওকে ফোন করা দরকার। রানার গলার তাগাদা সুর। সবাইকে সাবধান করতে হবে। চেয়ার ছাড়লো ঝর্ণা। টেবিলের দেরাজ খুলে একটা মোবাইল বের করে জিসানের নাম্বার টিপল। অপর প্রান্ত থেকে জিসানের গলা ভেসে এলো। হ্যালো, ঝর্ণা হক, রানা এজেন্সি, ক্যাটস্কিল, বলল ঝর্ণা। মাসুদ ভাই জানতে চাইছেন ইকো কোথায়? আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি, বলল জিসান। মাসুদ ভাইকে দিন প্লিজ। সেটা রানার দিকে বাড়িয়ে ধরল ঝর্ণা। আপনার সঙ্গে কথা বলবে। ইয়েস জিসান, জিজ্ঞেস করল রানা। ইকো তার বাড়ি ছেড়ে কোথাও বেরোয়নি, বলল জিসান। কেন জানতে চাইছেন মাসুদ ভাই? তুমি শিওর জিসান ইকো বেরোয়নি? জি মাসুদ ভাই, অবশ্যই শিওর। আমি তো একা নয়, মাশরাফিকেও পেছনের দরজায় বসিয়ে রেখেছি। আধ ঘন্টা পর পর বাড়িটার সামনে দিয়ে হাঁটছেও। ভেতরে আলো জ্বলছে, টেলিভিশন চলছে। ঠিক আছে, এখনই তুমি ঝর্ণার ফ্ল্যাটে চলে এসো। লেখো ঠিকানা, ফোন নম্বর জানিয়ে যোগাযোগ কেটে দিল রানা। তারপর আরও কয়েক জায়গায় ফোন করলো। 5 মিনিট পর মোবাইল সেটটা ঝর্ণাকে ফেরত দিল রানা। এজেন্সির সলিসিটর শহীদ সাহেবের আছে, সে যে কিছু করতে পারবে তা নয়। আর একটা খারাপ খবর হলো, টিসাকে কোথাও আমরা খুঁজে পাচ্ছি না। চেয়ারে বসে ভ্রু কুচকালো ঝর্ণা। কি যেন চিন্তা করছে। লক্ষ্য করে রানাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? না মানে কি যেন একটা মনে পড়ছে। মাসুদ ভাই, সিলিংয়ের দিকে তাকিয়ে চিন্তা করছে ঝর্ণা। টিসার সঙ্গে সম্পর্ক আছে? কিছুক্ষণ ভুলে থাকো, তারপর চেষ্টা করো
পরামর্শ দিল রানা। 1 মিনিট মাথা নিচু করে বসে থাকলো ঝর্ণা, তারপর হঠাৎ ম্লান হয়ে গেল চেহারা। মনে পড়ছে মাসুদ ভাই, তবে বুঝতে পারছি এটার বোধহয় কোনো তাৎপর্য নেই। শুনি তবু, বলল রানা। 1 সেকেন্ড ইতস্তত করে ঝর্ণা বলল, মাস 3-4 আগের কথা। গাড়িতে কোথাও যাচ্ছিলাম দুজন। সায়েন্স একাডেমি স্ট্রিটে একটা টাওয়ারের গায়ে অ্যাপার্টমেন্ট বিক্রির বিজ্ঞাপন দেখিয়ে টিসা আমাকে বলল, ওটা টপ ফ্লোরে থাকতে কেমন লাগবে তোমার? কি নাম টাওয়ারটার? জিজ্ঞেস করলো রানা। পিয়ার্স, বলল ঝর্ণা। তারপর? বললাম ভালোই লাগবে, কিন্তু ওরকম একটা পেন্ট হাউস অ্যাপার্টমেন্ট কেনার সামর্থ্য কোনো দিনই হবে না আমার। টিসা বলল, আমারও তো সেটাই সমস্যা। গুড গড! ঝর্ণা থামতেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল রানা। এখন তো আমরা জানি ঝর্ণা, সামর্থ্য ওর ছিল। কে জানে, নতুন বাড়িটার মতো হয়তো ওই পেন্ট হাউস অ্যাপার্টমেন্টও কিনেছে টিসা। ইকোর সঙ্গে হাত মিলিয়ে ব্ল্যাকমেলিংয়ে থেকে কত টাকা তো কামিয়েছে। চট করে হাত ঘড়ির উপর চোখ বুলিয়ে রানার দিকে তাকালো ঝর্ণা। ভাবছেন ওখানে লুকিয়ে রয়েছে টিসা? খুবই সম্ভব সেটা, বলল রানা। হয়তো শুধু আমাদের ভয় নয়, ইকোর ভয়ও। প্রয়োজন পুরালে ওকেও খুন করবে ইকো। মাথা ঝাঁকালো ঝর্ণা। হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কিন্তু তা আমরা হতে দিতে পারি না, বলল রানা। টিসা যদি কোনো অপরাধ করে থাকে, আইন ও কোর্ট ওর শাস্তির ব্যবস্থা করবে, মাফিয়া নয়। এই সময় গাড়ির আওয়াজ ভেসে এলো ফ্ল্যাট বাড়ির নিচ থেকে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রানা বলল, জিসান আর সাবের দুজনই পৌঁছে গেছে। মাসুদ ভাই, আমাকে তাহলে একবার দেখে আসতে হয়। চেয়ার ছাড়লো ঝর্ণা। টিসাকে পেলে আমি কি পুলিশকে ইনফর্ম করব? মাথা নাড়ল রানা। না, আগে আমাকে খবর দেবে, বলল। আমি নিজে যাব ওখানে। পুলিশকে খবর দেওয়ার আগে শুনতে হবে ওর কি বলার আছে। ঠিক আছে, আমি গেলাম মাসুদ ভাই, বলে দরজার দিকে এগুলো ঝর্ণা। হ্যাঁ যাও, তবে সাবধানে ঝর্ণা। জি মাসুদ ভাই, ধন্যবাদ, বলে কামরা ছেড়ে বেরিয়ে গেল ঝর্ণা। আরও গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল